নিফটি টানা ৪ দিন ফল করছে। ইউএস-ইরান যুদ্ধ এবং তার সঙ্গে ক্রুড অয়েলের দাম বৃদ্ধির কারণে মার্কেট কি ক্র্যাশ করবে? চলুন আমরা অ্যানালিসিসের সাহায্যে বোঝার চেষ্টা করি। আগে এইরকম অবস্থাতে মার্কেটটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেটা ১ম এ বোঝার চেষ্টা করি এবং তারপর আমরা অ্যা মাল্টি টাইম ফ্রেমে অ্যানালিসিস করব। তো দেখুন, ইউএস এবং ইরানের মধ্যে যে পিস ডিল ছিল সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এসেছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অনিশ্চয়তার মধ্যে যখনই এসেছে, ক্রুড অয়েলের দাম যখন বাড়ছে, তখন ইনভেস্টররা মার্কেটকে ওভারনাইট রিস্কে কিন্তু যেতে চাইছেন না। অর্থাৎ তারা বড় পজিশন যে তৈরি করছেন, তা কিন্তু করছেন না। কেন? কি দেখে বুঝলাম যে কি সমস্যা? দেখুন, একটু যদি নিউজটাকে দেখেন, তাহলে দেখবেন আমেরিকার যে নেভাল ব্লকেড ওয়ার্নিং, সেটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা নেগেটিভিটি নিয়ে এসছে এবং ক্রুড অয়েলকে নিয়ে চিন্তিত আছে। আমরা চার্টে দেখব যে ক্রুড অয়েল কি সত্যিকারেরই এমন জায়গায় রয়েছে, যেখান থেকে মার্কেটকে আরো নিচের দিকে নামিয়ে দিতে পারে? আমরা সেটাকে দেখব। কিন্তু তার আগে চটজলদি আজকের মার্কেটকে কারা ডিস্টার্ব করেছে, তার মধ্যে একটি কারণ তো আমরা বুঝতেই পারলাম যে ইউএস-ইরানের ওয়ারের অনিশ্চয়তা বা পিস ডিলের অনিশ্চয়তা, সেটার মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আর কি রয়েছে? আর রয়েছে, যদি ইউএস এর বন্ড yields-কে দেখেন, আমি জানি না যে আমার দর্শকদের মধ্যে কতজন ইউএস এর বন্ড yields-কে দেখেন। ইউএস এর ১০ ইয়ারের বন্ড yields-কে যদি দেখেন, তাহলে দেখবেন এখনো পর্যন্ত কিন্তু 4.66% এ দাঁড়িয়ে রয়েছে। যেটা বিশেষজ্ঞদের মত এবং এখনো অতটা হাই রয়েছে, এটা কিন্তু ইমার্জিং মার্কেট থেকে পয়সা আউটফ্লো হতে পারে। অর্থাৎ বাইরে টাকা কিন্তু চলে যেতে পারে। এফআইরা মনে করবেন যে ঘরের দেশেই যখন আমি ভালো পার্সেন্টেজ পাচ্ছি, তখন আর বাইরে টাকা রেখে কি করব? সুতরাং এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু হতে পারে। এবারে চলুন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসকে আজকে মার্কেটের সেক্টরের সাপেক্ষে কোন সেক্টর কি সমাচার। আজ যদি তাকিয়ে দেখেন, তাহলে ৪-৫ টা সেক্টর একটুখানি আপনাকে পজিটিভিটি দিয়েছে। বাকি সেক্টরগুলো কেউই পজিটিভিটি দেখতে পায়নি। আপনি মোটামুটিভাবে আজকে যে মার্কেটের সেন্টিমেন্ট, তার ৭১% সেন্টিমেন্ট কিন্তু রেড। আর মাত্র পজিটিভ সেন্টিমেন্ট হচ্ছে ২৯%, মানে বুঝতেই পারছেন। সুতরাং আজকে একদম নেগেটিভিটি ছিল। কিন্তু আমার মনে হচ্ছে চার্ট অনুযায়ী যে মার্কেটের মাঝখানের পর থেকে মোটামুটি ১২টা বা ১১:৩৫ এর পর থেকে একটা আপট্রেন্ড হওয়ার একটা প্রবণতা দেখা গেছে এবং কিছু মাত্র হয়তো কেনাকাটি হয়ে থাকতে পারে। আপনারা যদি দেখেন কনজিউমার ডিউরেবলস, ইনফ্রা, সার্ভিসেস, কনজাম্পশনস, ডিফেন্স এছাড়া পজিটিভ মানে সেক্টর কিন্তু আর নেই। অন্যদিকে নেগেটিভ ক্যাপিটাল মার্কেট সাংঘাতিক রকম ধরনের পড়ে গেছে। ফার্মা, মিড ক্যাপে টানা কয়েকদিন থেকে কেনাকাটা চলছিল এফআইদের মাধ্যমে। সেটা কিন্তু আজকে নেগেটিভ হয়েছে। মেটাল নেগেটিভ হয়েছে, অটো নেগেটিভ হয়েছে, পিএসইউ ব্যাংক নেগেটিভ হয়েছে। আপনি যদি নিফটি 50 র মধ্যেই দেখেন, তাহলে দেখবেন ১৮ টা পজিটিভ স্টক আছে আর ৩২ টা সেখানে নেগেটিভ স্টক রয়েছে। আচ্ছা, এখানে আজকে মার্কেটকে টানলো কারা? এয়ারটেল অবশ্যই মার্কেটকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকের দিনে। আজকের দিনে করেছে, টেনে নিয়ে গেছে। আইসিআইসিআই ব্যাংক, ব্যাংকগুলোর মধ্যে আইসিআইসিআই ব্যাংক কিন্তু আমাদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এছাড়া মনে করুন এইচডিএফসি ব্যাংকও রয়েছে এবং এশিয়ান আমাদের আদানি পোর্ট কিন্তু সেটা চেষ্টা করেছে। উল্টো দিকে দেখেন, যদি মার্কেটকে কারা নেগেটিভ দিকে নিয়ে আসছে, অবশ্যই সবচেয়ে উপরের নাম হচ্ছে এসবিআইএন। এসবিআইএন আছে, বাজাজ ফিন্যান্স আছে, এশিয়ান পেইন্টস রয়েছে, জিও ফিন্যান্স রয়েছে, টিসিএস রয়েছে, এরকম আরও অনেক নাম রয়েছে যারা মার্কেটকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এরা মেইন কন্ট্রিবিউটর ইন্ডেক্সের তার সাপেক্ষে মানে নেগেটিভ এবং পজিটিভের দিকে আমি আলোচনা করলাম। এবারে চলুন মোটামুটিভাবে আমরা সেক্টর ইত্যাদি, ইত্যাদি সমস্ত কিছু জানা হয়ে গেল। এবার আমরা এক, এক করে অ্যানালাইসিস করি। আমরা এখনই সপ্তাহের আউটলুকটা করার চেষ্টা করছি না। আমরা দেখব যে ডেইলি থেকে। তো এখানে কেবলমাত্র একটা জিনিসকে দেখে নিই যে উইকলি চার্টে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে একটা ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেলকে ভেঙে কিন্তু মার্কেট নিচে আসার চেষ্টা করেছে এবং করে ফেলেছে। এই জায়গাটাতে দেখুন একটা স্ট্রং সাপোর্ট রেঞ্জ ছিল। সেই সাপোর্ট রেঞ্জকে কিন্তু ভেঙেছে। ১ম দিনে কিন্তু ১ম সপ্তাহে কিন্তু সাপোর্ট নিয়েছিল, উপরে ক্লোজটা করতে পেরেছিল। পরের সপ্তাহে কিন্তু কোনো রকম রেয়াত করেনি, মার্কেট কিন্তু নিচে নামিয়ে এসছে। তাহলে আপনি যদি তাকিয়ে দেখেন যে তার নিচে কিন্তু আমাদের এখন এই মুহূর্তে সাপোর্ট রয়েছে ২৪,১১২। কিন্তু এটা কি টিকবে? দেখুন, আমি ছোট টাইম ফ্রেমে নিয়ে যাবো আপনাদেরকে। ছোট টাইম ফ্রেমে আপনি দেখবেন যে এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। যেহেতু কয়েকদিন আমি অ্যানালিসিস দিইনি আপনাদেরকে, এর আগেও কিন্তু বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে এবং যার ফল কিন্তু নেগেটিভিটির মধ্যে এসেছে। আমাদের লেভেল আঁকা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানেও কিন্তু আছে। এবারে
আপনি মনে করে দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই রেঞ্জে মার্কেট কিন্তু দীর্ঘদিন, একটা সপ্তাহের ক্যান্ডেল মনে রাখবেন, দীর্ঘদিন কিন্তু মানে মিড জুন থেকে বলতে পারেন, মিড জুন থেকে মিড আগস্ট পর্যন্ত, জুলাইটা, সারা জুলাইটা তারা কিন্তু কি করছে, প্রায় ১.৫ মাস যাবৎ কিন্তু মার্কেট এর আশেপাশে ঘুরে বেরিয়েছে। সুতরাং এখানে প্রচুর দিন সময় কাটিয়েছে, খুব সহজেই যে ২৪,১১২, ১১৫, ১১৬কে বের করে দিয়ে নিচে চলে আসবে তা কিন্তু নয়। তবে তেলের দাম যদি বাড়াবাড়ি করে তাহলে পরে কিন্তু এরকম ধরনের আশঙ্কা আমরা করতে পারি এবং একটা অনিশ্চয়তাতে আমরা ভুগছি এবং সেই ফলও কিন্তু হতে পারে। আমরা চলুন একবার ব্রেন্ট ক্রুড অয়েলের ১ম এ দেখে নিই, যে তাকিয়ে দেখুন এই মুহূর্তে লাইভ মার্কেটে $৮৭.০১ বা $03 চলছে ব্রেন্ট ক্রুড অয়েলের আপনাদের চোখের সামনে। আমরা যদি দেখি, এখানে তেল নিয়ে আমি খুব বেশি আলোচনা করছি না, কিন্তু তবু কিছুটা আলোচনা আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আমরা এখানে সিগন্যাল ইন্ডিকেটরটা লাগাই, তাহলে আমরা দেখব ডেইলি টাইম ফ্রেমে আমাদের কিন্তু তেলের দাম বৃদ্ধি হওয়ার একটা ঘটনা ঘটেছে, একটি সিগন্যাল কিন্তু দিয়েছে। সিগন্যাল দিয়েছে এবং সেটা কিন্তু $৯০.২ উপরে। যদিও এই গ্রিন লেভেলের উপরে গেলে পরে কিন্তু আমাদের কি হতে পারে, একটা পজিটিভিটি আসতে পারে তেলে এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু বাজে কথা বলবে। স্বাভাবিক। কিন্তু এখানে তাকিয়ে দেখুন, এই যে লেভেল যেটা বের করানোর প্রচেষ্টা করছে, যে লেভেলটা, সেখানে কিন্তু আমাদের অলরেডি ধাক্কা খেয়েছে এবং এই লেভেলটাকে সমীহ করছে। এখন যতক্ষণ পর্যন্ত না সেই লেভেলটাকে পেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অতটা কিছু ভয় করব না। এর আগে যখন লং পজিশন দিয়েছিল, একটা লম্বা জার্নি কিন্তু আমাদেরকে সে দিয়েছিল। যদিও এখনও কিন্তু লংয়ের মধ্যেই মার্কেট আছে অন্য ইন্ডিকেটর অনুযায়ী, এটা তো প্রত্যেকটা পজিশনকে ভোগ করার জন্য। তো তাকিয়ে দেখুন, এ কিন্তু এই অঞ্চলে সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ $৮৬, ৮৬.৪২, এই ডলারটা কিন্তু সে সাপোর্ট দিচ্ছে। এই ডলারটাকে ভেঙে যদি নিচে যেতে দেখেন তাহলে দেখবেন যে কিছুটা পরিমাণ আমরা কিন্তু রিলিফ পাবো। কিন্তু তা যদি না হয়, এর উপরে যায়, তাহলে তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে পরে আপনি বুঝতেই পারছেন আমাদের মার্কেটের উপরে সেটা প্রেশার পড়বে। তো আপনাদেরকে যখন দেখাচ্ছি তখন আমি দেখিয়ে দিচ্ছি, যে তাকিয়ে দেখুন, আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আনরাইভালকে লাগাই তাহলে সে একটা পজিটিভিটির মধ্যে আছে এবং এই আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন ৮২.৫৫, এখান থেকে কিন্তু আমাদের এর বৃদ্ধি ছিল। আপনারা যদি বলেন যে না, তেলের দাম এখান থেকে নয়, তাহলে আমি আপনাদেরকে টুক করে একবার দেখাতে চাইছি, যেখান থেকে মুভমেন্ট হয়েছে সেই সময় কিন্তু সেই লেভেলের কোনো পরিবর্তন হয়নি। তাকিয়ে দেখুন, এই লেভেল কিন্তু বরাবর ছিল, একটুখানি ধৈর্য দিন, ধৈর্য ধরুন। দেখুন, এখানে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি ৮২.৫৫, কারণ এটি সিগন্যালটি আগেই জেনারেট হয়েছিল এবং তারপর যদি আপনি চালান তাহলে দেখতে পাবেন মার্কেট করেছে। দেখুন কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে, সুতরাং সেই সাপোর্ট অনুযায়ী মার্কেট কোথায় গেছে, আমি একটু স্পিড বাড়িয়ে দিই যাতে স্পিডটা দ্রুত সাহায্য হয়। তাকিয়ে দেখুন ৬-৭ নাম্বার লেভেল থেকে রিভার্সাল জোন আমি বলি, সেই ৬-৭ লেভেল জোনে যখনই পৌঁছেছে তখনই কিন্তু মার্কেট রিভার্স করেছে। সুতরাং আপনি বুঝতে পারবেন যে মার্কেটে তেলের অন্ততপক্ষে হবে কী প্রভাব পড়তে চলেছে এবং সেটা যদি এর সাপেক্ষে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে এই মুহূর্তে কিন্তু সে পজিটিভিটির মধ্যেই রয়েছে, সে সাপোর্ট দিচ্ছে আরও অ্যাকুরেটলি ৮৫.৪৩। যদি এই লেভেলটাকে সে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাবার চেষ্টা করে ৩-৪ পর্যন্ত যায় তাহলে বিপদ। কিন্তু জেনারেলি তেলের মার্কেট কিন্তু একটু নেগেটিভ ট্রেন্ডের মধ্যেই আছে। পজিটিভ ট্রেন্ড আপনারা দেখছেন ঠিকই, কিন্তু স্ট্রাকচার কিন্তু নেগেটিভ করে রেখেছে। সুতরাং এটি যদি ভাঙে তাহলে নিচের দিকে আশা করতে পারি, আর যদি আমরা এটাকে না ভাঙে এবং যদি সাপোর্ট নিয়ে উপরে চলে যায়, যেরকম একটা জায়গাকে, এই যে জায়গাটাতে একটাতে বড় সাপোর্ট আছে, তো সেই সাপোর্টটা যদি নিয়ে ফেলে তখন তেল উপরের দিকে যাবে। এই যে অনিশ্চয়তা, কি হতে পারে কি না হতে পারে, তো এই অনিশ্চয়তার কারণেই কি করেছে না, বড় পজিশন কিন্তু ওনারা নিচ্ছেন না। তো চলুন আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি। তো ডেইলি টাইম ফ্রেমে দেখুন, আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনটিকে আমরা কি করেছি না, ভেঙে মার্কেট কিন্তু নিচে এসেছে। আমরা ৩-৪ দিন দেখেছিলাম এখানে সাপোর্ট নিচ্ছিল, সেই লেভেলকে কিন্তু ভেঙে দিয়েছিল এবং সেদিন কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছিল। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ৪ দিন, আজকে শুক্রবার, আমি এখান থেকে অ্যানালিসিস আপনাদের দিতে পারিনি। তো তাকিয়ে দেখুন, মার্কেট কিন্তু এই অঞ্চলে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে হিউজ কি করছে, বাইং করছে। তাহলে ২৪,৩৫০ এর লেভেলটি কষ্ট করে পেরিয়েছিল, ভেঙে দিয়েছিল, আবার ভাঙতে পারেনি, আবার ভেঙেছে। এবারে কিন্তু এটি রিটেস্ট করবে কি করবে না, এই মুহূর্তে রিটেস্টের ভাবনা চিন্তাতে সে দাঁড়িয়ে রয়েছে, কারণ নিচে ক্লোজ করেনি। এবারে সেই জন্য এই লং চার্টটা সাপোর্ট দিচ্ছে। যদি সাপোর্ট নেয়ও, আপনি মনে রাখবেন এ কিন্তু আবার আপনাকে একটা বাধা দেবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন কয়েকদিন মিলিয়ে যদি এখানে সময় কাটায় এবং তারপর যদি এখানে ভাঙতে যায়, তখন কিন্তু অত সহজে এই ২৪,৫০০ যে আপনাকে পেরোতে দেবে তা কিন্তু নয়।
সুতরাং এই লেভেলটা ক্রুশিয়াল হতে চলেছে। এই লেভেলটা যদি ভেঙে দেয় তাহলে অবশ্যই 24,120 লেভেল আপনাকে সাপোর্ট দেবে। এই যে 120, 110 থেকে 120 এই লেভেল এবং 24,000 এর একটা সাইকোলজিক্যাল লেভেল আছে। কিন্তু আমাদের যে প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্নে কিন্তু মার্কেটকে যদি সেই নেগেটিভ অংশটা প্লে করে তাহলে 24,000 এর নিচে কিন্তু মার্কেটকে ট্র্যাক করে নিয়ে আসার চান্স আছে। এবার আপনারা ডেইলি টাইম ফ্রেমে কি করতে পারেন, না এই যে গল্পটা চলছে সেই গল্পটাতে একটা দাগ দিয়ে রাখতে পারেন। গল্প পেরোলে আপনারা অন্যরকম চিন্তাভাবনা করবেন, যেটা আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করি। তাকে দেখুন এই লেভেলটি আপনাদেরকে দেওয়া হয়নি, এটি আমি টেনে রেখেছিলাম এবং দেখুন সে কিন্তু এই লেভেলে বারবার প্রথমবার ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আবার চেষ্টা করেছে, ধাক্কা নিয়েছে এবং এখানে যারা বড় করে তুলেছিল, যারা সাপোর্ট নিয়েছিল, আপনি তাকিয়ে দেখুন এত বড় ক্যান্ডেল, তিনি কিন্তু কি করলেন, ভাঙলেন, রিটেস্ট করলেন, তারপর আবার এখানে এলেন। আবার এখানটায় একটা সাপোর্ট দেওয়ার জায়গা, সেটিকে তুলেছে। যাই হোক, সে ধীরে 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 স্লিপ করছে এবং সে প্যারালালি আপনারা এইভাবেও একটা দাগ টেনে রাখতে পারেন, তাহলে এইটুকু পয়েন্ট ক্যাপিটাল ভোগ করতে পারবেন যদি এর উপরে যায় তবে। তাহলে মার্কেট কিন্তু ঠিক এইরকম পজিশনে একটি জায়গা তৈরি করেছে, আপনারা এইভাবেই দাগ দিয়ে রাখুন। একে যদি ভেঙে দেয় তাহলে এই দেখুন 24,125 অর্থাৎ 24,120 টুটির জায়গাতে আপনি আসতে পারেন, যেখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে উপরে উঠেছে এবং বিরাট একটা গ্যাপ ডাউন ছিল। তো এই গ্যাপ ডাউনটাও কিন্তু আপনি মনে রাখবেন যেটি অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে। বহুদিন আগে আমরা একটা লক্ষণ রেখা টেনেছিলাম 23,997। দেখুন এই যে লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখার কাছাকাছি যদি আবার মার্কেটটা চলে আসে তাহলে কিন্তু আপনার কাছে একটা ভালো বাইং অপরচুনিটিস হতে পারে। যে অঞ্চলটাকে মার্কেট ভেঙে দুটো তিনটে দাগ থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে গেছে, সেটি কিন্তু আবার একটি চ্যানেলের মধ্য দিয়ে আপনি তাও আঁকতে পারেন, একটি চ্যানেলও করে রাখতে পারেন। এখানে গেলে পরে নতুন করে ভাবতে পারেন। এইভাবেও কিন্তু মার্কেট চলতে পারে, আর ভেঙে উপরের দিকে গেলে উপরের দিকে যেতে পারে। এবারে চলে আসুন 15 মিনিটে। আমরা যে বিয়ারিশ প্যাটার্নটার কথা বলছিলাম সেটি 15 মিনিটেই কিন্তু দেখা যাচ্ছে। আর যেটির আগে কথা বললাম, যেই দেখুন এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে, যেটিকে মার্কেট ভেঙে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে। এটাও কিন্তু এক ধরনের একই জিনিস তৈরি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটার লিঙ্ক এইভাবে এবং এটাকে টেনে নিয়ে গেলে এইভাবে দাঁড়ায়। এখন এটিকে যদি নিচের দিকে ভাঙে তাহলে কিন্তু 23,960 আমরা কিন্তু একটা লেভেল পাচ্ছি যে পর্যন্ত মার্কেটকে টেনে নিয়ে যেতে পারে। তো সেটা করতে গেলে তাকে এই লেভেলটাকে অন্ততপক্ষে ভাগ করতে হবে। তাহলে আপনাদের কাজ কিচ্ছু নেই। আপনারা জাস্ট টেনে রেখে দেবেন এবং মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে, প্রথম ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে সেই হিসেবে আপনারা বিচার করবেন। এবারে এখন প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে কি মার্কেটে আমরা ট্রেড করতে পারতাম? হ্যাঁ, কেন পারতাম না? আপনি যখনই দেখলেন যে এখানে একটি সাপোর্ট নেবার চেষ্টা করছে 10টা 30-এ, তাকিয়ে দেখুন কেন? কারণ দেখুন এই হাইটাকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে। তোলার চেষ্টা করেছে, খেলেছে। এখানে গিয়ে দেখুন তোলার চেষ্টা করেছে। এই হাইটাকে যদি আমরা প্যারালালি করি, একে কিন্তু ক্রস করে নিচের দিকে যাচ্ছে না। তাহলে এটাকে আমরা বলতে পারেন যে একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং এটা যখন ডাউন ট্রেন্ড রয়েছে, একদম ফুল আপ ট্রেন্ড নয়, কিন্তু একটা ছোট্ট আপ ট্রেন্ড কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে। সুতরাং মার্কেটটা এমনিতেই দীর্ঘদিন দীর্ঘদিন কি জায়গাটার মধ্যে রয়েছে, না একটা লেভেলের মধ্যে আবদ্ধ রয়েছে আমরা দেখেছি। তো সেই লেভেলটা দেখুন এখানে পেরোতে দিচ্ছে না, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, পেরোতে দিচ্ছে না। সেটা কষ্ট করে যদি ওঠার চেষ্টা করলো তাহলে এখান থেকে ট্রেন লাইনে কোনো রকম পেরোনোর মানে সবেমাত্র চেষ্টা করেছে। আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাবো না যে কোনো ক্লোজিং হয়েছে এর উপরে। আমরা যদি দাগ দিই তাহলে দেখতে পাবো না ক্লোজিং হয়েছে, অর্থাৎ সেম লেভেলে আবার কি করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। যখন লোগুলোকে ধীরে ধীরে তুলে নিয়ে যাচ্ছিল তখন আপনাদেরকে বুঝতে হতো যে এখানে একটা সুযোগ আছে। আর আপনারা যদি কেউ যদি ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনারা লেভেল পাবেন। এর উপরে গেলে পরে একটা বাইং অপরচুনিটিস কিন্তু আমাদের ছিল। আমি যদি আপনাদেরকে আনরাইভেল লাগাই তাহলেও দেখতে পাবেন যে 24,336 এর উপরে। যদিও আমরা অন্য টাইম ফ্রেমে, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যারা কাজ করবেন তারা আরও আগে বাইং অপরচুনিটিস ছিল। আপনারা দেখতে পাবেন মার্কেটটা 24,322 এর ওপর থেকে কিন্তু বাইং অপরচুনিটিস ছিল এবং ধীরে ধীরে এই যে লেভেলগুলোকে তুলে নিয়ে চললো, এই যে লেভেলগুলোকে তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে এবং অনেক পরে আমি এখানে আমার অন্য ইন্ডিকেটর এখান থেকে বাইং দিয়েছিল। যাক, আমরা খালি চোখে কিভাবে করব? খালি চোখে যদি আপনাদেরকে টানতে হয়, এই লেভেলটি যদি আপনাদের কাছে টানা থাকে তাহলে জানবেন যে এই লেভেলটাকে দেখুন বড় ক্যান্ডেল ভাঙার চেষ্টা করছে
একটা ভাঙার চেষ্টা করছে কিন্তু সাপোর্ট নিচ্ছে, ধীরে, ধীরে আনছে, আবার উঠলো, আবার ভাঙলো। এবার ভাঙার পর কিন্তু আর উপরে যেতে কারোর সময় রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে যে লেভেলটি এখানে টানা রয়েছে, এই লেভেলটি কিন্তু ক্রুশিয়াল লেভেল। এই লেভেলটি কিন্তু ক্রুশিয়াল লেভেলে বড় ক্যান্ডেল ভেঙেছে, চেষ্টা করেছিল আবার তুলছে। এবার এটাকে ভাঙার জন্য কি করছে দেখুন, লোগুলোকে ধীরে, ধীরে তুলে, তুলে নিয়ে যাচ্ছে। কারণ অত সোজা নয়। এখানে বড়, বড় যদি তাকিয়ে দেখেন বড়, বড় রেড ক্যান্ডেলগুলোকে দেখতে পাবেন। বড়, বড় রেড ক্যান্ডেলগুলো আপনার চোখে পড়বে বড়, বড় করে। তাহলে এরা কিন্তু মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। বায়াসটা ধীরে, ধীরে প্রসেসটাকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার যখন এতগুলো ক্যান্ডেল হলো, আপনি তো এটাকে দাগ দিয়ে রাখতে পারতেন না? পারতেন না? পারতেন। এখন দেখুন মার্কেটকে ধীরে, ধীরে তুলে এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। একটা এম প্যাটার্নের মতো করে মার্কেট নিচের দিকে আসছে। কিন্তু যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এখানেও কিন্তু একটি লেভেলের মতো আছে। কেন? কি করে? আপনি কি নিজের মতো করে দাগ দিলাম? না। এখানে দেখুন যখন মার্কেটটা পড়লো এবং পড়ার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, তখন যেতে দিল না। মোটামুটিভাবে। আবার যখন উপরে উঠে গেল দেখুন এখানটা থেকে একটি বড় ক্যান্ডেল এলো। তার মানে কি? এই জায়গাটা ক্রুশিয়াল জায়গা ছিল। একটা তুলে, তুলে আবার একটি বড় ক্যান্ডেল এলো। যখন উপর দিকে যাবার চেষ্টা করছে, টানা বাধা দিচ্ছে। তারপর দেখুন একটি ক্যান্ডেল কি করলো? মার্কেটকে ব্রেক করলো বড় ক্যান্ডেল এবং বড় ক্যান্ডেল ব্রেক করার পর উপরের দিকে গেল। যখন আবার নিচে এলো, এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে। তাহলে মোদ্দা কথা এই অঞ্চলে প্রচুর ইভেন্ট ঘটেছে এবং তারপরে আবার নামলো। একে কোনো রকম ক্লোজ করলো। যেমন এখানে ক্লোজ করেছিল উপর দিকে টেনে নামালো, তেমনি নিচের দিকে নামানোর চেষ্টা করলে দেনেন দিয়া একটা আপনাদেরকে বাফার তো নিতেই হয়। যদি আপনারা শিখে থাকেন মার্কেটকে বা প্রাইস অ্যাকশন করতে শিখেছেন তাহলে অবশ্যই জানেন সেগুলো। তো যাই হোক, এই জোনটা থেকে যখনই উপরের দিকে গেল তখন আপনি বুঝতে পারবেন যে এবারে কিন্তু এই যে ক্রুশিয়াল লেভেল আছে হয়তোবা সেটাকে ভাঙতে পারে। কারণ কি? লোগুলোকে ধীরে, ধীরে তৈরি করে নিয়ে প্রস্তুত হচ্ছে। হ্যাঁ? ঠিক তাই। এখানে কি করলো? না বড় ক্যান্ডেল তৈরি করলো এবং যখন সে মুক্ত হলো, তখন আপনাকে বুঝতে হবে যখন মুক্ত হলো এর দাদাগিরি যখন মুক্ত হলো, তখন কিন্তু সে কি করবে? উপরের দিকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কতদূর যেতে পারে? স্যার এখানে তো কোনো লেভেল নেই। তো আপনি তাকিয়ে দেখুন তো কতদূর যেতে পারে? এর আগে যখন এখান থেকে মুক্ত হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ সময় কাটিয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন। যখন মুক্ত হয়েছিল তারপর সময় কাটালো, রিটেস্ট করলো, তখন কতদূর গিয়েছিল? এতদূর গিয়েছিল। আমি বলছি অতদূর যেতে পারবে না। তারপরে কতদূর গিয়েছিল? এতদূর গিয়েছিল। তারপরে কতদূর গিয়েছিল? এতদূর গিয়েছিল। তাহলে তো একে ভাগ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন একে মুক্ত করলো তখন ভাগ করে বেরিয়ে যাচ্ছে। তাহলে নেক্সট স্টেজ পর্যন্ত এই পর্যন্ত আমাদের টার্গেট হবে। আমরা নাই বা এই অংশটাকে ধরতে পারলাম। আমরা এই অংশ পর্যন্ত আমরা টার্গেট নেব। তার মানে এই দুটো ক্যান্ডেল মুভ হবার পরও আরও মুভ কিন্তু হতে পারে। আপনি যদি অপশন ট্রেডিং করেন, কারণ অপশন ট্রেডিংয়ে যখন দেখবেন যে প্রিমিয়ামটা হু, হু করে বাড়ছে, তখন কিন্তু একটা সময় পর আপনি আর ধরতে পারেন না যে আবার নতুন করে ঢুকবো। হয়তো বলা যায় না এখান থেকে নেমে যাবে। তো এখান থেকে যে র‍্যালিটা ভোগ করতে পারাটা যদি আপনি সিম্পল প্রাইস অ্যাকশন করেন তাহলেও দেখবেন। আর একটা কি আছে, যদি আরও একটু ভদ্র অবস্থাতে আপনি দেখতে চান এইভাবে, তাহলে তাকিয়ে দেখুন তো, যখন মার্কেট এখান থেকে এই বড় ক্যান্ডেলটা ফেলার চেষ্টা করছিল তখন কোন জায়গাতে এসে দাঁড়িয়েছিল? এই জায়গাতে এসে দাঁড়িয়েছিল। এখন এখানেই তাকিয়ে দেখুন, যারা শুনছেন আমি আশা করি শুনছেন এই পর্যন্ত এবং তারপর দেখুন এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করলো। মার্কেটকে যখন ব্রেক করলো তখন কে বাধা দিল? তার মানে এই লেভেলটা কি? ইম্পোর্টেন্ট লেভেল না ইম্পোর্টেন্ট নয়। তার মানে এই লেভেলটি ইম্পোর্টেন্ট লেভেল। এবারে আমি একটা কাজ করছি আমাদের দেখানোর জন্য। আমি এখানে একটা দাগ দিচ্ছি। আমি কিন্তু ডান দিককে দেখার চেষ্টা করছি না। আমি একটা দাগ দিচ্ছি ক্রুশিয়াল জায়গায় এর মাথাতে। আর তাকিয়ে দেখুন তো যে এই ইম্পোর্টেন্ট লেভেল যেখানে ক্রুশিয়াল লেভেলে আমরা দাগ দিলাম, সেই লেভেলে ভবিষ্যতে গিয়ে সাপোর্ট নিল কিনা? সেটি ভবিষ্যতে নিয়ে রেজিস্ট্যান্স হলো কি হলো না? সরি, রেজিস্ট্যান্স হলো কি হলো না? রেজিস্ট্যান্স হলো। তাহলে মার্কেট যখন এখান থেকে ভাঙলো, তখন আপনার টার্গেট আপনি অনায়াসে বুঝতে পারবেন যে এত বড় দাদার প্রভাব থেকে যখন মুক্ত হচ্ছে, তখন ও তো দাদাগিরি কিছুটা দেখাবে। ও দাদাগিরি কতটা দেখাবে গো? এতটা। এর উপরে যদি ক্লোজ হয় আরও দেখাতে পারে। কিন্তু আমার ইমিডিয়েট দূরত্ব কত? এতটা। এইভাবেই কিন্তু আমাকে মার্কেটে শিখতে হয়, মার্কেটে বুঝতে হয় এবং মার্কেটকে আমাদের চালনা করতে হয়। যখন এটি করতে পারবেন, তখন কিন্তু মার্কেটকে আপনি ভালোভাবেই চিনতে পারবেন এবং ভালোভাবেই বুঝতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালিসিস নিফটি সম্পর্কে। অনেকখানি বড় হয়ে গেল ২০ মিনিটে। তো যেহেতু হাতে সময় আছে, আমি আশা করব যে আপনারা গোটাটাই শুনবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি শুনলেন, কি বুঝলেন, ভালো লাগলো কি লাগলো না। আমিও বুঝবো যে আপনারা শুনছেন। কারণ আমি এটাকে পরিশ্রম করে তৈরি করি এবং পার্ট বাই পার্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি সেটাকে না শোনেন তাহলে এর কোনো মূল্য থাকে না।
আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগছে কি লাগছে না, এবং আপনাদের কি মনে হচ্ছে, আর কি জানতে চান আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যে একটা সারা সপ্তাহের আউটলুক আপনাদেরকে দেওয়ার, যে কি হয়ে গেছে, কি হতে চলেছে, কি হয়ে গেছে তার প্রভাব কেমন পড়তে পারে, আর যা যা সামনে আসছে তার কেমন প্রভাব হতে পারে। তো আলোচনা করব, যদি সময় পাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। নিফটিকে দেখুন, নিফটিকে চিনুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো হবে। আমাদের প্রত্যেকের আমি ভালো চাইছি, এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।